কথা বলো না, তুমি তোমার কাজ করো। হ্যালো। জি ম্যাম। তোমরা শুনতে পাচ্ছ? জি ম্যাম। জি ম্যাম, শোনা যাচ্ছে। হ্যালো। হ্যালো। হ্যালো মিস, আসসালামু আলাইকুম। হ্যালো। আমি তো তোমাদের কথা শুনতে পাচ্ছি না। ম্যাম শোনা যাচ্ছে। এইবার কথা বলতে বলতো। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, এবার শোনা যাচ্ছে। তোমরা এখন একটু কথা বলো তো। হ্যালো। আচ্ছা, আচ্ছা, মোবাইল থেকে আমি কানেক্ট করতে পারতেছি না। আচ্ছা, আমি শুরু করব। তোমাদের জি ম্যাম। স্টুডেন্ট সংখ্যা তো এখন কম আছে, 34 জন, 33 জন। মহিবা আছো? এমনি ইকো শুনতে পাচ্ছি। ম্যাম আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা কি আরেকটু ওয়েট করব নাকি শুরু করব?
ম্যাম শুরু করে দেন ম্যাম, মানে সকাল ফার্স্টের ক্লাসটি এরকমই অ্যাটেন্ডেন্স হয় ম্যাম। এরকম অ্যাটেন্ডেন্স হয় বলতে সকালবেলা ক্লাসে এরকম হয়? মানে 9:30-এর ক্লাস ম্যাম এরকম 35-36 জন দিয়ে শুরু হয়, আচ্ছা পরে 10:30টার দিকে গিয়ে 40 জন ক্রস করে, 45 জন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি শুরু করি। আচ্ছা, তোমাদেরকে লাস্ট উইকে আমি শুরু করছিলাম কার্বোরাইজিং, মনে আছে? কেস হার্ডেনিং। তো কেস হার্ডেনিং এর বিভিন্ন মেথড ম্যাম কিছু শোনা যায় না। হ্যাঁ, এইবার শুনতে পাচ্ছ তোমরা? জি ম্যাম শোনা যাচ্ছে এখন। দুইটা একসাথে কানেক্ট করলে আমি তো শুনতে পাচ্ছি না। ম্যাম আপনি এখন শুনতে পাচ্ছেন?
হ্যালো হ্যালো জি ম্যাম, শোনা যাচ্ছে এখন। আমি দুটো দিয়ে কানেক্ট করতেছি, দুটো কানেক্ট করতে গেলেই আমার প্রবলেম হচ্ছে, ইকো শুনতে পাচ্ছি, কথা বলতে পারতেছে না তখন। আচ্ছা ঠিক আছে, আমি এইভাবে কন্টিনিউ করছি। আমি আস্তে আস্তে বলছি। আচ্ছা, আমরা শুরু করছিলাম কেস হার্ডেনিং। তো কেস হার্ডেনিং এর বিভিন্ন মেথডের মধ্যে সবার প্রথমে আসে কার্বোনাইজিং। আচ্ছা, এখানে দেখো কার্বোনাইজিং সম্পর্কে দু একটা ছোট ছোট কথা বলা হয়েছে। কার্বোনাইজিং হচ্ছে মোস্ট স্যাটিসফ্যাক্টরি অ্যান্ড ওয়াইডলি ইউজড মেথড। তোমরা কি দেখতে পাচ্ছ, স্লাইড দেখতে পাচ্ছ? আমি তো স্লাইড শেয়ার না করে বলে যাচ্ছি। আচ্ছা, কার্বোনাইজিং হচ্ছে মোস্ট স্যাটিসফ্যাক্টরি অ্যান্ড ওয়াইডলি ইউজড মেথড। এটা বেসিক্যালি ইউজ করা হয় লো কার্বন স্টিলের ক্ষেত্রে, যে স্টিলের মধ্যে কার্বনের পার্সেন্টেজ থাকে 0.2% বা তার নিচে। অনেক সময় দেখা যায় যে 0.3% কার্বন কন্টেনিং স্টিলের ক্ষেত্রেও কার্বোনাইজিং করা হয়। এখন কার্বোনাইজিং এর একটা কার্বোনাইজড পার্টির একটা ছবি এখানে দেখানো হয়েছে। এখানে দেখো একটা আছে টাফ কোর আর আছে হার্ড কেস। দেখো এই হার্ড কেস, যেটা ব্লু কালারের যে রিজিয়ন, এই পুরোটাই কিন্তু হার্ড কেস। আর অন্যদিকে ভেতরের যে সাদা অংশ, হোয়াইট অংশ, এটাকে আমরা বলছি যে টাফ কোর। তাহলে একটা কার্বোনাইজড পার্টের দুটো অংশ থাকবে, একটা থাকবে হার্ড কেস আর আরেকটা থাকবে টাফ কোর। তাহলে কার্বোনাইজিং বা কেস হার্ডেনিং এর যে মেন উদ্দেশ্য সেটা কি? টু প্রডিউস এ হার্ড অ্যান্ড ওয়ার রেজিস্ট্যান্ট কেস and to produce a tough and shock resistant core. একটা কম্পোনেন্টকে যদি কার্বন কন্টেনিং এনভায়রনমেন্টের মধ্যে রেখে হিট আপ করা হয়, তাহলে দেখা যাবে যে খুব তাড়াতাড়ি সেই আশেপাশের যে কার্বনের সোর্স আছে সেখান থেকে কার্বন স্টিলের সারফেসে প্রবেশ করবে। আর আমরা যদি 0.2% স্টিল নিয়ে শুরু করি, তাহলে উইদিন 5 সেকেন্ড সারফেসের কার্বন 1.2%-এ পৌঁছাবে। এখানে দেখো, এখানে যে ছবিটা দেয়া আছে, এখানে কিন্তু ইনিশিয়ালি এই ব্লু কালার রিজিয়ন বলে কিছু ছিল না, পুরো এরিয়াটাই কিন্তু ছিল হোয়াইট কালার। তার মানে পুরো এরিয়াতে কার্বনের কনসেন্ট্রেশন ছিল 0.2%। এরপরে যখন এই কম্পোনেন্টটাকে আমি একটা কার্বন কন্টেনিং অ্যাটমসফিয়ারে হিট আপ করলাম, তখন কি হলো, উইদিন 5 সেকেন্ড এর এই সারফেস, এই যে সারফেস আছে, এই সারফেসে কার্বনের পার্সেন্টেজ পৌঁছালো 1.2%। এরপরে কি হবে, এই কার্বনটা ধীরে ধীরে ভেতরের দিকে প্রবেশ করবে। আমরা কি জানি যে যখন কোথাও কোনো কিছু কনসেন্ট্রেশন বেশি হয়, তখন সেই জিনিসটা সে হাই কনসেন্ট্রেশন এরিয়া থেকে লো কনসেন্ট্রেশন এরিয়ার দিকে মুভ করতে থাকে বা ডিফিউশন হয়, মানে সায়েন্সের ভাষায় যেটাকে আমরা বলি ডিফিউশন।
এখন আসো, এখানে কি হবে, যখন সারফেসের কার্বনের পরিমাণ অনেক বেশি বেড়ে যাবে, 1%-এর ওপরে হয়ে যাবে, তখন কি হবে, তখন সেই কার্বনটা ভেতরের দিকে প্রবেশ করবে, কারণ ভেতরের দিকে কার্বনের পরিমাণ আছে কম, যেটা হচ্ছে 0.2%। এখন আসো, এই তো এই যে ব্লু কালারের যে রিজিয়ন, এই রিজিয়নটা হচ্ছে কেস ডেপথ। এই রিজিয়নের যে থিকনেস বা ডেপথ, সেটাকে আমরা বলবো হচ্ছে কেস ডেপথ। এখন কেস ডেপথ কতটুকু হবে সেটা ডিপেন্ড করবে আমি স্যাম্পলটাকে কতক্ষণ ধরে কার্বোরাইজিং টেম্পারেচারে ধরে রাখছি। আমি যদি বেশিক্ষণ ধরে রাখি তাহলে কি হবে, কার্বনটা বেশি দূর ডিফিউজ করবে, কার্বনটা কম্পোনেন্টের মধ্যে বেশি দূর ডিফিউজ করবে, আর যত বেশি দূর ডিফিউজ করবে কেস ডেপথটা হবে তত বেশি। এখন কেস ডেপথ বলতে আসলে আমি বোঝাচ্ছি সেই রিজিয়ন যেখানে কার্বনের পার্সেন্টেজ 0.2%-এর ওপরে। আর কার্বনের পার্সেন্টেজ 0.2%-এর ওপরে কি করে হলো, কার্বনটা বাইরে থেকে এসে সারফেসে প্রবেশ করলো, তারপর সারফেস থেকে এসে ভেতরের দিকে গেল। এখন কার্বন যতটুকু ডিফিউজের ভেতরে প্রবেশ করছে সেই ডেপথ বা সেই থিকনেসটাকে আমরা বলবো কেস ডেপথ। এখন কেস ডেপথ বেসিক্যালি কিসের উপর ডিপেন্ড করবে, টাইমের উপর ডিপেন্ড করবে। যদি কার্বোরাইজিং টাইম আমি বেশি রাখি, মানে বেশিক্ষণ ধরে স্যাম্পলটাকে হিট আপ করি, তাহলে কি হবে, কেস ডেপথ অনেক বেশি হবে। আর যদি আমি অল্প সময় ধরে হিট আপ করি তাহলে কেস ডেপথটা কম হবে। আমি যা যা বলছি তোমরা কি বুঝতে পারছো? এনিওয়ান? জি ম্যাডাম। তোমরা শুনতে পাচ্ছো, বুঝতে পারছো, কতটুকু কি করতে পারছো? জি ম্যাডাম, শোনা যাচ্ছে। বোঝা যাচ্ছে? জি ম্যাডাম। কথা বুঝতে না পারলে আমাকে জিজ্ঞেস করো যে ম্যাডাম এই ব্যাপারটা আরেকবার বলেন। আমি এখন পর্যন্ত যা বলছি সবকিছু অবশ্যই সিম্পল। আচ্ছা, এখন আসো, আমি একটা কথা বললাম কি, যে উইদিন 5 সেকেন্ড স্টিল সারফেসে কার্বনের কনসেন্ট্রেশন হবে 1.2%। এখন আমি কি করে বললাম যে কার্বনের পার্সেন্টেজ হবে 1.2%? এটা আমি কি করে বুঝতে পারলাম? এটা আমি বেসিক্যালি বুঝতে পারলাম আয়রন কার্বন ডায়াগ্রাম থেকে। তোমরা আয়রন কার্বন ডায়াগ্রাম পড়ছো? এর মধ্যে পুরোটা শেষ হয়েছে? না ম্যাম, পুরোটা শেষ হয়নি। আচ্ছা, আর আমি যে অংশটা দেখাচ্ছি এখানে ছবিতে, এই অংশটা চিনতে পারছো? চেনা যাচ্ছে? ম্যাডাম, স্টিলের অংশ মনে হয়। হ্যাঁ, বেসিক্যালি স্টিলের অংশ। আচ্ছা, এখানে দেখো, আচ্ছা তোমরা আমাকে 2 মিনিট সময় দাও, আমি ল্যাপটপে শুরু করি, এখানে ঝামেলা হচ্ছে।
নভেম্বর পড়াশোনা নেই। আমরা শুরু করি। আমরা এই স্লাইডে ছিলাম। আচ্ছা, এখানে যে ইমেজটা দেখা যাচ্ছে, এখানে কি দেখা যাচ্ছে, আমরা একটা স্টিল নিলাম যেটার মধ্যে কার্বনের পার্সেন্টেজ থাকবে কতটুকু, 0.2%। তো 0.2% কার্বন হিট আপ করলাম, এই তো এই পর্যন্ত 900 থেকে 925 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এই পর্যন্ত হিট আপ করলাম। এরপরে একে ধরে রাখলাম। তো যখন ধরে রাখা হবে তখন এর মধ্যে ম্যাক্সিমাম কার্বনের পার্সেন্টেজ কতটুকু হবে সেটা আমরা নির্ধারণ করতে পারবো এই তো এসিএম লাইন, এই লাইনের মাধ্যমে। এসিএম লাইনের মাধ্যমে আমরা নির্ধারণ করতে পারবো যে এই স্টিলের মধ্যে কতটুকু কার্বন ম্যাক্সিমাম থাকতে পারে। এখন 0.2% স্টিল আমরা এখানে ধরে আছি। এখন এই বরাবর একটা সোজা লাইন টানতে হবে, হরিজন্টাল লাইন। এই টেম্পারেচার, এইদিকে আছে টেম্পারেচার আর নিচের দিকে আছে কি, নিচের দিকে আছে কার্বনের পার্সেন্টেজ, ওয়াই এক্সিসে আছে টেম্পারেচার। এখন এই যে টেম্পারেচার, এই পয়েন্ট থেকে আমরা কি করব, একটা হরিজন্টাল লাইন টানবো। সেই হরিজন্টাল লাইনটা এই এসিএম লাইনটাকে, এসিএম লাইন হচ্ছে এইটা, এই এসিএম লাইনটাকে এই পয়েন্টে কাট করবে। তো তারপরে এই পয়েন্ট থেকে যখন সোজা আমি নিচের দিকে নামাবো, সোজা নিচের দিকে যখন নামাবো, সোজা যখন নিচের দিকে নামাবো তখন কি হবে, সেই লাইনটা এই তো এই এক্সিসকে 1.2%-এ কাট করবে। তার মানে কি স্টিলের মধ্যে, এই স্টিলের মধ্যে ম্যাক্সিমাম 1.2% কার্বন থাকতে পারে। এখানে দেখো আরো কিছু জিনিস দেখানো আছে। নিচে কি লেখা আছে, তোমরা ক্লাসে নিশ্চয়ই এই জিনিসগুলো ধীরে ধীরে পড়বে। যে হাইপোইউটেক্টয়েড স্টিল 0 থেকে 0.8% পর্যন্ত এই রিজিয়নকে আমরা বলছি হাইপোইউটেক্টয়েড। এরপরে এই 0.8 থেকে
এখানে কত পার্সেন্ট আছে এক্স্যাক্টলি আমি জানি না, মনে হয় 2% হবে। এই পর্যন্ত এই রিজিয়নকে বলা হয় হাইপার ইউটেকটয়েড। আর এই যে 0.8% এর কাছে এখানে যে কম্পোজিশন পাবো সেটাকে আমরা বলবো হচ্ছে ইউটেকটয়েড স্টিল বা ইউটেকটয়েড কম্পোজিশন। আচ্ছা, এরপরে আগাই, এরপরে স্লাইডে আমরা যাই। এখানে কি বলছে যে কার্বোরাইজিং ইকুয়েশন, এখানে ফার্স্ট যে ইকুয়েশনটা দেখানো আছে, এখানে কি দেখানো আছে, আয়রন প্লাস 2 কার্বন মনোক্সাইড ইকুয়াল কি হবে, Fe3C প্লাস কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। এটা হচ্ছে কার্বোরাইজিং রিঅ্যাকশন। স্টিলকে রিপ্রেজেন্ট করা হচ্ছে আয়রন দিয়ে। স্টিলের মধ্যে বেসিক্যালি তো আয়রনের পার্সেন্টেজ বেশি থাকে, সেজন্য এখানে স্টিলকে রিপ্রেজেন্ট করা হচ্ছে আয়রন দিয়ে, এবং আয়রনের সাথে কার্বন যখন রিঅ্যাকশন করবে তখন আয়রন কার্বাইড এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি হতে পারে। এখন বলা হচ্ছে যে কার্বোরাইজিং যে রিঅ্যাকশন এটা হচ্ছে রিভার্সেবল রিঅ্যাকশন। তার মানে কি, যে যদি আমরা কার্বনকে বের করে আনতে পারি কোনোভাবে, তাহলে কিন্তু সেই কার্বনটা স্টিলের সারফেস থেকে বের হয়ে আসবে। সেটা কিভাবে বের হয়ে আসবে, যদি একটা কার্বোরাইজড পার্টকে আমরা কার্বন মনোক্সাইড বা কার্বন ডাইঅক্সাইড কন্টেনিং এনভায়রনমেন্টে যদি আমরা হিট আপ করি, কার্বোরাইজড স্টিল পার্টকে যদি কার্বন ডাইঅক্সাইড কন্টেনিং এনভায়রনমেন্টে হিট আপ করি, তাহলে কি হবে, এই কার্বনটা সারফেসের যে কার্বন সেটা কার্বন মনোক্সাইড বা কার্বন ডাইঅক্সাইডের সাথে রিঅ্যাকশন করে সারফেস থেকে বের হয়ে আসবে, এবং সেটা কার্বন মনোক্সাইড গ্যাস হিসেবে বাইরে বের হয়ে যাবে। স্টিলকে, একটা কার্বোরাইজড স্টিল পার্টকে যদি আমরা কার্বন ডাইঅক্সাইড কন্টেনিং এনভায়রনমেন্টে হিট আপ করি, যদি এই অবস্থায় আছি আমরা এখন, এই অবস্থা থেকে আমরা কি করব, যদি হিট আপ করবো তখন কি হবে, রিঅ্যাকশনটা রিভার্সিবল হবে, রিঅ্যাকশনটা লেফটে প্রসিড করবে। এবং এক্ষেত্রে কি হবে, স্টিলের মধ্যে যে কার্বনটা ছিল Fe3C, যেটা এটা স্টিলের মধ্যেকার অবস্থা বোঝাচ্ছে, Fe3C যেটা, এই Fe3C থেকে কার্বনটা কি হবে, কার্বন ডাইঅক্সাইডের সাথে রিঅ্যাকশন করে কার্বন মনোক্সাইড হিসেবে উড়ে যাবে। তার মানে কি, এই স্টিলের সারফেস থেকে এই কার্বন অ্যাটমটা বের হয়ে গেল। এটাকে বলা হচ্ছে ডিকার্বোরাইজিং রিঅ্যাকশন। এবং এই ধরনের আরো ডিকার্বোরাইজিং রিঅ্যাকশন হতে পারে, সেগুলো নিচে দেখানো আছে। যে Fe3C বা স্টিলের সারফেস যদি ময়েশ্চারের কন্ট্যাক্টে আসে, তখন ময়েশ্চারের সাথে সে রিঅ্যাকশন করে কি তৈরি করবে, আয়রন, কার্বন মনোক্সাইড আর হাইড্রোজেন তৈরি করবে। এক্ষেত্রে স্টিলের সারফেস থেকে কার্বনটা রিমুভ হয়ে গেল কার্বন মনোক্সাইড হিসেবে। এরপরে অক্সিজেনের সাথে কিন্তু স্টিলের সারফেসটা রিঅ্যাকশন করতে পারে। স্টিলের সারফেস অক্সিজেনের সাথে রিঅ্যাকশন করে কি তৈরি করতে পারে, আয়রন তৈরি করতে পারে আর কার্বন ডাইঅক্সাইড তৈরি করতে পারে। এই পরের রিঅ্যাকশনে অক্সিজেনের সাথে স্টিলের সারফেস যেখানে রিঅ্যাকশন করছে, সেখানে আলটিমেটলি কি হচ্ছে, যে স্টিল সারফেসের কার্বনটা কার্বন ডাইঅক্সাইড হিসেবে রিমুভ হয়ে যাচ্ছে। তার মানে এই উপরের যে রিঅ্যাকশন এটা হচ্ছে যখন লেফট, তখন এটা হবে ডিকার্বোরাইজেশন রিঅ্যাকশন, এবং নিচের দুটো রিঅ্যাকশন কিন্তু অরিজিনাল ডিকার্বোরাইজেশন রিঅ্যাকশন হিসেবে দেখানো আছে। তো একটা স্টিল পার্টকে আমি কি করলাম, কার্বোরাইজিং করলাম। এখন কার্বোরাইজিং করার পরে কোনো কারণে যদি ডিকার্বোরাইজেশন হয়ে যায়, তখন কি হবে, আলটিমেটলি স্টিলের সারফেস থেকে কার্বনের পরিমাণ কমে যাবে। তো স্টিলের সারফেস থেকে যদি কার্বনের পরিমাণ কমে যায়, তাহলে স্টিলটা তো সে আবার আগের অবস্থায় চলে আসবে, তার মানে স্টিলের সারফেসটা আবার সফট হয়ে যাবে, যেটা আমরা চাই না। সুতরাং কার্বোরাইজিং এর পরে অবশ্যই এমন একটা এনভায়রনমেন্ট মেনটেন করতে হবে যাতে করে ডিকার্বোরাইজেশন রিঅ্যাকশন না হয়। এখানে দেওয়া আছে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ। সলিড কার্বোরাইজিং হচ্ছে খুবই সিম্পল একটা প্রসেস, খুবই সিম্পল, এবং এটা হচ্ছে যে কস্ট ইফেক্টিভ একটা প্রসেস, এবং এক্ষেত্রে কোনো স্পেশাল অ্যাটমসফিয়ারের দরকার হয় না, আর স্পেশাল ফার্নেসেরও দরকার হয় না। এরপরে কিছু ডিসঅ্যাডভান্টেজ দেখানো হয়েছে। সলিড স্টেট কিছু ডিসঅ্যাডভান্টেজ দেখানো হয়েছে। সেই ডিসঅ্যাডভান্টেজ গুলো কি কি, যে কমপ্লিকেটেড পার্টস ক্যান নট বি কার্বোরাইজড ইফেক্টিভলি। যদি পার্টসটা কমপ্লিকেটেড হয় তাহলে সেটা ইফেক্টিভলি কার্বোরাইজড করা যায় না। এরপর নেক্সট হচ্ছে সলিড কার্বোরাইজড পার্টস ক্যান নট বি হার্ডেন্ড ডিরেক্টলি ফ্রম দ্য কার্বোরাইজিং টেম্পারেচার। আচ্ছা, এখানে মনে হয় একটা স্লাইড আমি মিস করে গেছি।
এই তো এই স্লাইডটা আমাদের এটার পরে এখানে আরেকটা স্লাইড ছিল, সেটা হচ্ছে কার্বোরাইজিং মিডিয়াম। সলিড কার্বোরাইজিং যেটা, সেই সলিড কার্বোরাইজিং এর জন্য যে মিডিয়াম গুলো, সেগুলো কি উড, চারকোল, কোক, বেরিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেট আর এগুলো সবগুলোই কিন্তু সলিড, শুধু বাইন্ডার বাদ দিয়ে। বাইন্ডার হচ্ছে মোলাসাস বা লিকুইড টাইপের যেটা। তো সবগুলো কিন্তু পার্টিকুলেট সলিড। তো এই সলিড পার্টিকেল গুলোকে কি করা হবে, একত্রে সুন্দরভাবে মিক্সচার করা হবে এবং বাইন্ডার হিসেবে সেখানে অ্যাড করা হবে মোলাসাস। এরপরে কি হবে, এই পাশে যে ইমেজটা দেখানো হয়েছে সেটা একটু দেখো, যে এই ইমেজের মধ্যে একটা বক্স আছে, সেই বক্সের মধ্যে কি কি আছে, কার্বোরাইজিং মিডিয়াম বা কার্বোরাইজিং মিক্সচার। এই যে এই পাশে যে কার্বোরাইজিং মিডিয়াম গুলো দেখানো হলো, চারকোল, বিভিন্ন ধরনের কার্বনেট, মোলাসাস, এগুলো একসাথে মিক্সচার করে কি করা হবে, এই বক্সের মধ্যে ঢোকানো হবে। এরপরে যে কম্পোনেন্টকে আমি কার্বোরাইজিং করব বা স্টিলের যে পার্টকে কার্বোরাইজিং করব, সে পার্টকে কি করা হবে, এর মধ্যে প্লেস করা হবে। এই তো এইটা একটা পার্ট, এই রেক্টেঙ্গুলার বক্স যেটা দেখানো হচ্ছে এটা হচ্ছে একটা পার্ট, আর এটা হচ্ছে আরেকটা পার্ট। হ্যাঁ, তাহলে এই দুইটা পার্টসকে কি করা হচ্ছে, কার্বোরাইজিং করা হচ্ছে। তাহলে তাহলে এরকম একটা বক্সের মধ্যে কার্বোরাইজিং মিক্সচার দেওয়া হবে এবং তার মধ্যে রাখা হবে কি, পার্টস রাখা হবে এবং পার্টস রেখে এরপরে হিট আপ করা হবে। এবং হিট আপ করা হবে কত টেম্পারেচারে, 900 থেকে 925 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে হিট আপ করা হবে। এবং নর্মালি সলিড কার্বোরাইজিং এর জন্য যে হোল্ডিং টাইমটা রাখা হয় সেটা হচ্ছে 3 থেকে 5 ঘন্টা। তো 3 থেকে 5 ঘন্টা পরে যখন আমার মনে হলো যে হ্যাঁ, আমার কার্বোরাইজিং ডেপথ যেটা, কেস ডেপথ যেটা, সেটা ডেভেলপ করছে, তারপরে আমি কি করলাম, হিটিং বন্ধ করে দিলাম এবং কুল করলাম। কুল করে স্যাম্পলটাকে, এই যে দুটো স্যাম্পল আছে, এই স্যাম্পল দুটোকে আমি বের করে নিয়ে আসলাম। এরপরে আমি আমার মাইক্রোস্ট্রাকচার অ্যানালাইসিস করতে পারি বা অন্যান্য ক্যারেক্টারাইজেশন করতে পারি। তাহলে এই হচ্ছে সলিড কার্বোরাইজিং এর ওভারঅল প্রসেসটা দেখানো হয়েছে এই স্লাইডের মধ্যে। এরপরে নেক্সট যেটা, যে হ্যাঁ, ডিকার্বোরাইজিং রিঅ্যাকশন যেটা, সেটা তো আমি বলে দিলাম যে কার্বোরাইজিং এর পরে যদি স্যাম্পলকে কার্বন ডাইঅক্সাইড, ময়শ্চার বা অক্সিজেনের কন্ট্যাক্টে রাখা হয়, তাহলে ডিকার্বোরাইজিং রিঅ্যাকশন হয় এবং সারফেস থেকে কার্বনের পরিমাণটা কমে যায়, যেটা অবশ্যই সেই কার্বোরাইজিং পার্টস এর জন্য ডিট্রিমেন্টাল। সো ডিকার্বোরাইজেশন যাতে না হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এরপরে লাস্টের যে স্লাইড, সেটাতে আমরা দেখালাম কি অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ। এখানে অ্যাডভান্টেজ কি কি বললাম, যে এটা হচ্ছে যে খুবই সিম্পল একটা প্রসেস, ইজি প্রসেস এবং কস্ট এফেক্টিভ প্রসেস, কোনো স্পেশাল অ্যাটমসফিয়ার বা স্পেশাল ফার্নেসের দরকার পড়ে না। এখন ডিসঅ্যাডভান্টেজের মধ্যে কি কি আছে, যে কমপ্লিকেটেড পার্টস ক্যান নট বি কার্বোরাইজড ইফেক্টিভলি। পার্টসের শেপ যদি কমপ্লিকেটেড হয় মানে জটিল হয়, ইন্ট্রিকেট শেপের পার্টস কিন্তু খুব সহজে কার্বোরাইজিং করা যায় না। এরপরে নেক্সট কি বলছে, যে সলিড কার্বোরাইজড পার্টস ক্যান নট বি হার্ডেন্ড ডিরেক্টলি ফ্রম দ্য কার্বোরাইজিং টেম্পারেচার। কার্বোরাইজিং টেম্পারেচার কত, 900 থেকে 925 ডিগ্রি সেলসিয়াস। এখন দেখো, কার্বোরাইজিং টেম্পারেচার থেকে যদি আমরা ডিরেক্টলি হার্ডেন করতে চাই, তাহলে কি করতে হবে, 900 থেকে 925 ডিগ্রি সেলসিয়াস এই টেম্পারেচারে আমরা ধরো 5 ঘন্টা রেখে দিলাম। তো 5 ঘন্টা রাখার পরে যদি আমি হার্ডেনিং করতে চাই, তাহলে কি করতে হবে, ফার্নেসের ডোরটা খুলে বা বক্সের ডোরটা খুলে স্যাম্পলটাকে ডিরেক্টলি বের করে একটা লিকুইডের মধ্যে ডুবাতে হবে বা কুয়েঞ্চিং করতে হবে। সেই লিকুইডটা ওয়াটার হতে পারে বা অয়েল হতে পারে, যেটাকে আমরা কুয়েঞ্চিং বা হার্ডেনিং বলি। একটা স্যাম্পলকে যদি আমরা হার্ডেনিং বা কুয়েঞ্চিং করতে চাই, তাহলে কি করতে হবে, হিট ট্রিটমেন্ট টেম্পারেচার থেকে ডিরেক্টলি স্যাম্পলটাকে বের করে সেই কুয়েঞ্চিং মিডিয়ামে ডুবাতে হবে। কুয়েঞ্চিং মিডিয়াম কি কি হতে পারে, অয়েল, ওয়াটার এবং আরো বিভিন্ন ধরনের হতে পারে, সেগুলো তোমরা ধীরে ধীরে দেখবা, তোমাদের আরেকটা যে পার্ট আছে সে পার্টে পড়ানো হবে। এখন দেখো, আমি যদি এই পার্টটাকে 900 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার থেকে ডিরেক্টলি পানিতে ডুবাতে চাই, তাহলে কি সেটা সম্ভব, আমাকে একটু বলো তো। এই যে এখানে যে ফিগার আছে, এই ফিগারটা দেখে আমাকে যে কেউ একজন বলো যে হ্যাঁ, আসলে সম্ভব কি সম্ভব না। তোমরা কি আসো আমার সাথে?
রোল 49। ম্যাম আসসালামু আলাইকুম। হ্যাঁ, একটু আমাকে বলো তো যে আমি কার্বোরাইজিং করলাম কততে, কত টেম্পারেচারে? জি ম্যাম। ম্যাম 900 থেকে 925। হ্যাঁ, 900 থেকে 925। এখন এটা হচ্ছে আমার হিট ট্রিটমেন্ট টেম্পারেচার। এখন কুয়েঞ্চিং যদি আমি করতে চাই বা হার্ডেনিং যদি করতে চাই তাহলে কি করতে হবে? 900 ডিগ্রি সেলসিয়াস থেকে এই স্যাম্পলটাকে ডিরেক্টলি আমার ওয়াটারের মধ্যে ডুবাতে হবে। এখন এটা কি পসিবল আদৌ? আমার তো কার্বোরাইজিং বক্স, এটা স্যাম্পল তো আছে জি ম্যাম। মধ্যে, স্যাম্পলের বক্সের মধ্যে আছে এবং স্যাম্পলটা কিন্তু ডোবানো আছে এই মিক্সচারের মধ্যে, সলিড মিক্সারের মধ্যে, সলিড পার্টিকেল গুলো দিয়ে স্যাম্পলটা ঢাকা আছে। এখন এই অবস্থায় কি আমাদের পক্ষে সম্ভব ডিরেক্টলি কুয়েঞ্চিং করা বা ডিরেক্টলি পানিতে ডোবানো? ম্যাম এটা আসলে তোমরা কি স্লাইড দেখতে পাচ্ছ? জি ম্যাম দেখতে পাচ্ছি ম্যাম। তাহলে বলো। ম্যাম বলতে পারতেছি না ঠিক। অন্য কেউ বলো, আরেকজন বলো। ম্যাম ডিরেক্টলি পসিবল না মনে হয়, কারণ হচ্ছে সলিড পার্টিকেলস গুলো দিয়ে তো ম্যাডাম চারপাশ দিয়ে ঘেরা আছে ম্যাডাম। হ্যাঁ, এখানে আসলে কি হয়ে আছে, একে তো আছে হাই টেম্পারেচারে, তুমি হাত দিয়ে চাইলেও জিনিসটাকে বের করে আনতে পারবে না তাড়াতাড়ি। এরপর কি অনেকগুলো পার্টিকেল দিয়ে একটা পার্টিকেল মিক্সচার দিয়ে ঢাকা আছে। অনেক পার্টিকেল দিয়ে কি আছে, ঢাকা আছে, বা এই পার্টসটা আসলে ডুবে আছে পার্টিকেলের মধ্যে। হ্যাঁ, সলিড পার্টিকেলের মধ্যে ডুবে আছে। এখন তুমি ডিরেক্টলি ওটাকে বের করে কিভাবে তুমি কোয়েঞ্চিং করবা বা হার্ডেনিং করবা? এটা তো সম্ভব না। তোমাকে কি করতে হবে, আগে সবগুলো পার্টিকেল বের করতে হবে, সেখান থেকে তোমার যে পার্টস সে পার্টসটাকে রিমুভ করতে হবে, তারপরে তুমি পার্টসটাকে কি করতে পারবা, ওয়াটারের মধ্যে ডুবাতে পারবা। সেজন্য কি বলছে যে ডিরেক্টলি তুমি যদি কার্বোরাইজিং টেম্পারেচার থেকে হার্ডেনিং করতে যাও তাহলে সেটা তুমি অবশ্যই করতে পারবে না। সলিড কার্বোরাইজিং এর ক্ষেত্রে এটা প্রযোজ্য। বোঝা গেছে? বোঝা গেছে? জি ম্যাম। আচ্ছা, এরপরে কি বলছে, বক্স কন্টেনিং দ্য কার্বোরাইজিং মিক্সচার গেটস অক্সিডাইজড when heated। আমি যে বক্সের মধ্যে এই মিক্সচারটা রাখবো এবং স্যাম্পলটাকে রাখবো সেটা নরমালি ইউজ করা হয় স্টিলের বক্স, কিন্তু এই স্টিলের বক্সটাকে আমি কি করছি, কয়েকদিন পর পরই হিট আপ করছি হাই টেম্পারেচারে, আবার কি করছি, কুল করছি। এখন বারবার হিট আপ যদি আমি করি, এই যে এই বক্সটা বারবার হিট করছি কুল করছি, এরকম করতে গেলে কি হবে, ধীরে ধীরে বক্সটা অক্সিডাইজ হয়ে যাবে এবং বক্সটার যে থিকনেস সেই থিকনেসটা কমে যাবে। এরপরে নেক্সট কি বলছে যে মিক্সচার প্রিপারেশন ইজ এ স্কিলড জব। কার্বোরাইজিং মিক্সচার যেটা তৈরি করা হবে, কি কি দিয়ে মিক্সচার তৈরি করা হচ্ছে, কার্বনের সোর্স হচ্ছে কোক বা চারকোল, তারপরে সোডিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, এগুলো কার্বনের সোর্স। তো এই কার্বনেট গুলা, কোক, চারকোল, এগুলোকে সবগুলোকে যখন একসাথে মিক্সচার করা হবে তখন মিক্সিংটা অবশ্যই পারফেক্ট হতে হবে, আদারওয়াইজ কার্বোরাইজিংটা ভালো হবে না। তো সেই জন্য মিক্সচার প্রিপারেশন এটা হচ্ছে একটা স্কিল জব এবং এটা পারফেক্টলি করতে না পারলে তোমার যে হিট ট্রিটমেন্টটা, এই হিট ট্রিটমেন্টটা সাকসেসফুল হবে না। নেক্সট কি বলছে যে বেরিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট বা সোডিয়াম কার্বনেট এগুলো হচ্ছে ইম্পোর্টেড, এগুলো তো লোকাল না, আমাদের দেশে পাওয়া যায় না, এগুলো আমাকে কি করতে হবে, ইম্পোর্ট করতে হবে। তো ইম্পোর্ট করতে হলে সেটার পেছনে একটা টাইমের ব্যাপার আছে, তারপরে কস্টিং এর ব্যাপার আছে। তো সবকিছু মিলাই ইম্পোর্ট সবসময় আমাদের জন্য একটু ঝামেলা। তো সলিড কার্বোরাইজিং এর ক্ষেত্রে ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এইগুলা। আচ্ছা, নেক্সট হচ্ছে কি, নেক্সট হচ্ছে গ্যাস কার্বোরাইজিং। এতক্ষণ আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে সলিড কার্বোরাইজিং দেখলাম, এবার আমরা দেখব গ্যাস কার্বোরাইজিং। তো গ্যাস কার্বোরাইজিং এর জন্য যে মিডিয়ামটা ইউজ করা হয় সেটা অবশ্যই গ্যাসিয়াস হবে। সলিড কার্বোরাইজিং এর জন্য যে মিডিয়াম বা কার্বনের সোর্স যেটা, সেটা আমরা কি দেখলাম, সলিড পার্টিকেল। আর গ্যাস কার্বোরাইজিং এর ক্ষেত্রে আমরা কার্বনের সোর্স হিসেবে ইউজ করব গ্যাসিয়াস কোনো কিছু। আচ্ছা, এখানে আগে আমি চেম্বারটা দেখে নিই।
আচ্ছা, এখানে একটা চেম্বার দেওয়া আছে, দেখো এখানে কি আছে, এখানে হচ্ছে একটা কার্বোরাইজিং চেম্বার, এই পুরোটা হচ্ছে চেম্বার। এই চেম্বারে দেখো উপরে কি আছে, ফার্নেস আছে, মানে হিটিং সোর্স আছে, এখানে একটা ফায়ার ক্লে বোর্ড আছে, এই বোর্ডের উপরে এই স্টিল পার্টটাকে রাখা হয়েছে, স্টিলের পার্টটাকে রাখা হয়েছে কিসের উপরে, ফায়ার ক্লে বোর্ডের উপরে রাখা হয়েছে। আর এই যে টোটাল চেম্বার, হ্যাঁ, এই চেম্বারের মধ্যে মিথেন ইনসার্ট করা হচ্ছে। এখানে মিথেনের এই কি কম্পোজিশন হচ্ছে CH4, তার মানে কি মিথেন দুটো জিনিস দিয়ে তৈরি, একটা হচ্ছে কার্বন আর একটা হচ্ছে হাইড্রোজেন। তাহলে এখানে কার্বনের সোর্স হিসেবে আমরা ইউজ করছি কি মিথেন, যেখানে কার্বন হচ্ছে একটা মেজর পার্ট। আচ্ছা, তাহলে আমরা মিথেনকে এক সাইড দিয়ে, স্যাম্পল রাখা আছে এই চেম্বারের মধ্যে, মিথেনকে এক সাইড দিয়ে প্রবেশ করাবো। তারপরে কি হবে, এই মিথেনটা স্টিলের সারফেসের সাথে রিঅ্যাকশন করবে, করে মিথেনের মধ্যে যে কার্বন আছে সেটা স্টিলের সারফেসের মধ্যে প্রবেশ করবে। আর গ্যাসিয়াস বাই প্রোডাক্ট যেগুলো তৈরি হবে সেগুলো এই তো ফ্লু আউটলেট দেয়া আছে, এই ফ্লু আউটলেট দিয়ে বাইরে বের হয়ে যাবে। আর এখানে টেম্পারেচার যেটা মেনটেন করা হবে সেটা হচ্ছে 900 থেকে 925, যেটা সলিড কার্বোরাইজিং এর মতোই। আর একই সাথে কার্বোরাইজিং টাইম যেটা, সেটা হচ্ছে 2 থেকে 3 ঘন্টা। সলিড কার্বোরাইজিং এর ক্ষেত্রে টাইম ছিল কত, 3 থেকে 5 ঘন্টা, আর এখানে টাইম হচ্ছে 2 থেকে 3 ঘন্টা। এখন আমরা আরো কিছু জিনিস দেখি যে কার্বোরাইজিং মিডিয়াম হিসেবে কি কি ইউজ করা হয়। হাইড্রোকার্বন গ্যাস, ক্র্যাকড গ্যাস, ন্যাচারাল গ্যাস। হাইড্রোকার্বন গ্যাস কি কি আছে, যেমন মিথেন, ইথেন, এগুলো ইউজ করা যেতে পারে। এর প্রত্যেকটাতে কি আছে, কার্বন আছে। ক্র্যাকড গ্যাস মানে কার্বন মনোক্সাইড, কার্বন মনোক্সাইডকেও কিন্তু ইউজ করা যেতে পারে কার্বনের একটা সোর্স হিসেবে। আর আছে হচ্ছে ন্যাচারাল গ্যাস, ন্যাচারাল গ্যাসে মনে হয় 70 থেকে 80% মিথেন থাকে, তো সেই মিথেনটাকে কার্বনের সোর্স হিসেবে আমরা ইউজ করতে পারি। এখানে দেখো যে ইন্টারফেসে যে রিঅ্যাকশন গুলো হচ্ছে সেগুলো কি ধরনের হতে পারে। যেমন আমি যদি মিথেন ইউজ করি, মিথেন তোমার ন্যাচারাল গ্যাসের মধ্যে হতে পারে, অথবা ডিরেক্ট মানে 100% মিথেন যদি ইউজ করি তাহলে সেটা হবে হাইড্রোকার্বন গ্যাস। তাহলে যদি মিথেন আমরা ইউজ করি তাহলে সেখানে সেটা স্টিলের সারফেস বা আয়রনের সাথে রিঅ্যাকশন করে এই তো Fe3C তৈরি করবে, আর বাই প্রোডাক্ট হিসেবে হাইড্রোজেন গ্যাস তৈরি করবে। একইভাবে যদি ইথেন ইউজ করি, ইথেন স্টিলের সারফেসের সাথে রিঅ্যাকশন করে আয়রন কার্বাইড তৈরি করবে আর হাইড্রোজেন গ্যাস তৈরি করবে। অন্যদিকে আমি যদি ক্র্যাকড গ্যাস বা কার্বন মনোক্সাইড ইউজ করি তাহলে কার্বন মনোক্সাইড স্টিলের সারফেসের সাথে রিঅ্যাকশন করে কার্বন ডাইঅক্সাইড বাই প্রোডাক্ট তৈরি করবে। তাহলে এই গেল কার্বোরাইজিং মিডিয়াম, এবং এই মিডিয়াম গুলোর সাথে স্টিলের সারফেসের যে রিঅ্যাকশন হয় সেগুলো দেখানো হলো। এরপরে নেক্সট আসবে রিঅ্যাকশনস অ্যাওয়ে ফ্রম দ্য সারফেস। স্টিলের সারফেস থেকে দূরে কি কি রিঅ্যাকশন হতে পারে, মানে চেম্বারের মধ্যে অন্য জায়গায়, যেটা স্টিলের সারফেসের সাথে না। অন্য জায়গায় কি হতে পারে, হাই টেম্পারেচারে তুমি যে মিথেনটা অ্যাড করছো সেই মিথেনটার ক্র্যাকিং হতে পারে, এবং ক্র্যাকিং হয়ে হাইড্রোজেন আর কার্বন তৈরি হতে পারে। এখানে হাইড্রোজেন যেটা তৈরি হচ্ছে এটা হচ্ছে গ্যাস, আর কার্বন যেটা তৈরি হচ্ছে এটা হচ্ছে সলিড কার্বন পার্টিকেল। অন্যদিকে সিমিলার ভাবে এই রিঅ্যাকশন গুলো হতে পারে। এখন নির্দিষ্ট ডেফিনেট যে টাইম আছে সেই টাইম কত, 2 থেকে 3 ঘন্টা। তো আমার রিকোয়ার্ড কেস ডেপথ যখন অ্যাচিভ হয়ে যাবে তখন আমি কি করবো, স্যাম্পলটাকে ফার্নেসে কুল করতে পারবো, অথবা ডিরেক্টলি সে ফার্নেস থেকে বের করে আমি কোয়েঞ্চিং করতে পারবো। এখানে তো ডিরেক্টলি কোয়েঞ্চিং পসিবল নাকি, কোয়েঞ্চিং বা হার্ডেনিং পসিবল কি না গ্যাস কার্বোরাইজিং এর ক্ষেত্রে? গ্যাস কার্বোরাইজিং এর ক্ষেত্রে স্যাম্পলটাকে কোনো কিছুতে ঢাকা নাই, হ্যাঁ। সো তুমি এই যে বক্স, এই বক্সের ডোরটাকে ওপেন করে একটা টং দিয়ে এই স্যাম্পলটাকে বা পার্টসটাকে ধরে ডিরেক্টলি তুমি পানির মধ্যে ডোবাতে পারো। সো গ্যাস কার্বোরাইজিং এর ক্ষেত্রে এটা হচ্ছে একটা অ্যাডভান্টেজ। আচ্ছা, এখন আমরা কিছু অ্যাডভান্টেজ দেখি, সেগুলো কি, যে কমপ্লিকেটেড মেশিন পার্টস ক্যান বি কার্বোরাইজড ইজিলি বাই গ্যাস কার্বোরাইজিং। কমপ্লিকেটেড মেশিন পার্টস মানে কোনো মেশিন পার্টসের শেপ যদি কমপ্লেক্স হয় তাহলে সেটাকে আমরা ইজিলি কার্বোরাইজ করতে পারবো গ্যাস কার্বোরাইজিং এর মাধ্যমে, কিন্তু এটা আমরা কিন্তু ভালোভাবে করতে পারতাম না সলিড কার্বোরাইজিং এর ক্ষেত্রে। এর কারণ কি, যে গ্যাসিয়াস
সোর্স আমি ইউজ করতেছি, সো গ্যাসিয়াস সোর্স কিন্তু যে কোনো জায়গায় প্রবেশ করতে পারে। ধরো একটা কম্পোনেন্টের মধ্যে কি আছে, কিছু ফাইন হোল আছে বা কিছু ফাইন কি আছে, টিউব বা এটাকে কি বলে, হ্যাঁ কিছু ফাইন টিউব বা ফাইন হোল আছে। হ্যাঁ, তো এক্ষেত্রে গ্যাসিয়াস মিথেন বা ইথেন বা কার্বন মনোক্সাইড এগুলো কি হবে, খুব সহজেই সেই হোলের মধ্যে প্রবেশ করতে পারবে এবং সেখানে কি হবে, স্টিলের সারফেসের সাথে রিঅ্যাকশন করতে পারবে। কিন্তু সলিড কার্বোরাইজিং এর ক্ষেত্রে কিন্তু সেই অপশন ছিল না। হ্যাঁ, সলিড কার্বোরাইজিং এর ক্ষেত্রে ওই যে ফাইন হোল বা ওইটার মধ্যে তো তোমার পার্টিকেল গুলো প্রবেশ করতে পারবে না, সেই জন্য কমপ্লেক্স পার্টের ক্ষেত্রে অবশ্যই গ্যাস কার্বোরাইজিং বেটার সলিড কার্বোরাইজিং এর চাইতে। নেক্সট কি বলছে যে ইউনিফর্ম কেস ডেপথ ক্যান বি অবটেন বাই গ্যাস কম্পেয়ার্ড টু সলিড কার্বোরাইজিং। কেস ডেপথ ইউনিফর্ম পসিবল, গ্যাস কার্বোরাইজিং এর ক্ষেত্রে আমরা ইউনিফর্ম কেস ডেপথ পাই এবং সলিড কার্বোরাইজিং এর ক্ষেত্রে সেটা হচ্ছে অতটা ইউনিফর্ম পাই না। নেক্সট কি বলছে, হার্ডেনিং ফ্রম কার্বোরাইজিং টেম্পারেচার ইজ পসিবল। তার মানে কি আমরা ডিরেক্টলি স্যাম্পলটাকে ফার্নেস থেকে বের করে কুয়েঞ্চিং করতে পারবো, যেটা আমরা সলিড কার্বোরাইজিং এর ক্ষেত্রে করতে পারিনি। এরপরে নেক্সট হচ্ছে কি চিপার দেন প্যাক কার্বোরাইজিং। প্যাক কার্বোরাইজিং এর ক্ষেত্রে কি কি ব্যাপার ছিল, যে কিছু কিছু আমার র ম্যাটেরিয়াল বাড়ি থেকে ইম্পোর্ট করতে হতো, সো এটা হচ্ছে যে একটা কস্টিং এর ব্যাপার স্যাপার আছে। কিন্তু গ্যাস কার্বোরাইজিং এর ক্ষেত্রে যে সোর্স গুলো সেগুলোকে যেমন মিথেন ইথেন বা ন্যাচারাল গ্যাস, এই জিনিসগুলা তো আমরা আমাদের দেশে পেয়ে থাকি এবং অনেক কম খরচে পেয়ে যাব, সেই জন্য তোমার গ্যাস কার্বোরাইজিং হচ্ছে কম্পারেটিভলি লেস কস্টলি। আর লাস্টে কি বলছে, রেট অফ পেনিট্রেশন অফ কার্বন ইজ মোর ইন গ্যাস কার্বোরাইজিং দেন প্যাক কার্বোরাইজিং। গ্যাস কার্বোরাইজিং এর ক্ষেত্রে কার্বন পেনিট্রেশন কি হয়, খুব ফাস্টার রেটে হয়, এই জন্য কার্বোরাইজিং টাইমটাও কিন্তু কম, 2 থেকে 3 ঘন্টার মধ্যে আমরা কার্বোরাইজিং শেষ করে ফেলতে পারি। অন্যদিকে সলিড কার্বোরাইজিং এর ক্ষেত্রে কতক্ষণ সময় লাগে, 3 থেকে 5 ঘন্টা, মানে ম্যাক্সিমাম রেঞ্জ যেটা সেটা হচ্ছে 5 ঘন্টা, সো সেটা অনেক বেশি। আচ্ছা, ফাইনালটা হচ্ছে লিকুইড কার্বোরাইজিং। এখানে দেখো এখানে কি দেখানো আছে, যে এটা হচ্ছে, আচ্ছা লিকুইড কার্বোরাইজিং এর ক্ষেত্রে কার্বনের যে সোর্স সেটা হচ্ছে লিকুইড। নরমালি সায়ানাইড বাথ ইউজ করা হয়, সায়ানাইড সল্টের বাথ ইউজ করা হয় কার্বনের সোর্স হিসেবে। এখানে একটা বাথ দেখানো আছে, বাথের মধ্যে কি আছে, সোডিয়াম সায়ানাইড বা ক্যালসিয়াম সায়ানাইড এরকম সায়ানাইড সল্ট আছে, লিকুইড সল্ট। এই লিকুইড সল্টের মধ্যে এই যে এই পার্টসটাকে ঢোকানো আছে। এখানে টেম্পারেচার যেটা টেম্পারেচার মেনটেন করা হবে নরমালি তোমার 800 ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি। এখন এখানে আমরা দেখি যে কি কি রিঅ্যাকশন হতে পারে। যেমন আমরা যদি সোডিয়াম সায়ানাইড ইউজ করি তাহলে কি হবে, এখানে এই ধরনের রিঅ্যাকশন হবে, বা আমরা সোডিয়াম সায়ানাইড আর আচ্ছা এখানে ইউজ করা হয় সোডিয়াম সায়ানাইড বেরিয়াম ক্লোরাইডের একটা মিক্সচার। এই মিক্সচার দুটো হাই টেম্পারেচারে রিঅ্যাকশন করে সোডিয়াম ক্লোরাইড আর বেরিয়াম সায়ানাইড তৈরি করবে। আর এই বেরিয়াম সায়ানাইডটা স্টিলের সারফেস বা আয়রনের সাথে রিঅ্যাকশন করে কি তৈরি করবে, আয়রন কার্বাইড। তো আয়রন কার্বাইড এটা হচ্ছে আসলে কি, যে স্টিলের কম্পোজিশন বা স্টিলের সারফেসে রিঅ্যাকশন হচ্ছে এবং রিঅ্যাকশনের মাধ্যমে আলটিমেটলি কি হচ্ছে, কার্বনটা এই স্টিলের মধ্যে প্রবেশ করছে। এখানে যে অ্যাডভান্টেজটা তোমরা একটু বই থেকে দেখে নিও। আর মেজর ডিসঅ্যাডভান্টেজ যেটা, সায়ানাইড সল্ট হচ্ছে খুবই পয়জনাস। তো সায়ানাইড সল্ট যখন ইউজ করা হয় তখন এখান থেকে যে ফিউম বের হয়, এই ফিউমটা হচ্ছে হেলথ হ্যাজার্ডাস। এটাই হচ্ছে মেন ডিসঅ্যাডভান্টেজ। আচ্ছা, তাহলে আজকে আমি তোমাদেরকে যা যা দেখালাম সেটা হচ্ছে কার্বোরাইজিং কি, এবং বলো সলিড কার্বোরাইজিং এর 3টা ক্যাটাগরি আছে, সলিড কার্বোরাইজিং, লিকুইড কার্বোরাইজিং আর গ্যাস কার্বোরাইজিং। এই 3টার প্রসেস এবং অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ সহ ডিটেইলসটা দেখানো হলো। হ্যাঁ বলো মুহিব, বলো। ম্যাম এই 3টা প্রসেসের মধ্যে কোনটা সবচেয়ে এফেক্টিভ? গ্যাস কার্বোরাইজিং কি সবচেয়ে এফেক্টিভ আর কি, সব মিলায় আর কি? হ্যাঁ, সব মিলায় সবচেয়ে বেটার হচ্ছে তোমার গ্যাস কার্বোরাইজিং। হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে যে সলিড কার্বোরাইজিংটা অনেক ক্ষেত্রে কিন্তু ইউজ করা হয়।
বুঝতে পারছো? কমপ্লেক্স গুলোর ক্ষেত্রে গ্যাস কার্বোরাইজিং ইউজ করা হয়। হুম, সিম্পল শেপের ক্ষেত্রে তুমি হচ্ছে যে প্যাক কার্বোরাইজিং ইজিলি ইউজ করতে পারো যদি তোমার কাছে র ম্যাটেরিয়াল থাকে, কোনো প্রবলেম নাই। আর যদি একটু কমপ্লেক্স পার্ট হয় তাহলে তো তোমাকে অবশ্যই কি বেছে নিতে হবে, গ্যাস কার্বোরাইজিংটা বেছে নিতে হবে। সেক্ষেত্রে তুমি অন্য দুটো নিতে পারবে না। ঠিক আছে? জি ম্যাম। তাহলে তোমাদের জন্য আজকের মতো এতটুকুই। হ্যাঁ, এর পরের দিন আরো 2-3টা প্রসেস একসাথে পড়াই দেবো। কার্বোরাইজিং এর যেহেতু 3টা ক্যাটাগরি, এই 3টা ক্যাটাগরি আলাদা করতে করে বলতে গেলে একটু সময় লাগে এই। আর নর্মালি হাতে কলমে বোর্ডে যখন আমি পড়াই তখন তো শুধু কার্বোরাইজিং এর সলিড কার্বোরাইজিংটাই একদিনে পড়াতে পারি, বাকি দুটো হচ্ছে যে আবার পরে ক্লাসে নিতে হয়। তো তোমাদের ক্ষেত্রে একসাথে শেষ হয়ে গেল। পরের ক্লাসে হচ্ছে সাইনাইডিং, কার্বোনাইট্রাইডিং আর নাইট্রাইডিংটা একটু বড়, ওটা একদিনে একটাই হতে ধরতে হবে। আর ওইদিকে ইন্ডাকশন বা ফ্রেমের একটা দেবো। আগামী দিনে 3টা শেষ করবো, মানে তাড়াতাড়ি শেষ করতে চাচ্ছি আর কি। তো আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকের মতো এতটুকুই। থ্যাংক ইউ তোমাদের সবাইকে। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম।